শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। আজকে আমরা মূলত আলাপ করতে চাই ডলারের দরদাম নিয়ে আলাপ করব, সেই সঙ্গে আলাপ করব অর্থ পাচারের কিছু বিষয় নিয়েও। ডলার নিয়ে যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখনও ভাবছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে ডলারের দাম কি খোলা বাজারের উপর ছেড়ে দেবে কি দিবে না। আইএমএফ চাইছে যদিও ডলারের দাম খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া হোক, সেসব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই। এবং এসব বিষয় নিয়ে আলাপে আজকে আমাদের আলাপের বিষয়বস্তু আমরা ঠিক করেছি লেনদেন হিসাব, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক কে এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস, রয়েছেন ফারুক মঈনুদ্দিন, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন, এবং রয়েছেন ব্যারিস্টার এম মাসুম, কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যে প্রসঙ্গটা ধরে আলাপটা শুরু করব সেটা হচ্ছে ডলার নিয়ে এক ধরনের দ্বিধার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের। আইএমএফ বলছে যে ডলারটা খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া হোক, বাংলাদেশ ব্যাংক ওয়েট অ্যান্ড সি, কি করবে। যেহেতু আইএমএফের সম্মেলন চলছে আমরা জানি ওয়াশিংটনে, সেখানে আমাদের অর্থ উপদেষ্টা, গভর্নর যারা গিয়েছেন তারা সেখানে বৈঠকে অংশ নেবেন এবং সিদ্ধান্ত একটা হয়তো পৌঁছাবেন সেখানকার বৈঠকগুলোতে। এখন আইএমএফ চাইলেও বাংলাদেশ ব্যাংক কেন দ্বিধায় ভুগছে, শঙ্কার জায়গা আসলে কি খোলা বাজারে ডলারের দাম ছেড়ে দেওয়ার ব্যাপারে, সেটা দিয়ে আলাপ শুরু করতে চাই। স্যার এনামুল হক, আপনাকে দিয়ে। প্রথমত যেভাবে বলি আমি, যে দ্বিধাটা সবসময় ছিল, মনে আছে কিনা 2003-তে যখন আইএমএফ একই কাজ করছিল, বলছিল ডলারকে ছেড়ে দাও, তখন আমরা যথেষ্ট 2003 অনেক আগে থেকে চেষ্টা করেছিল এবং আমাদের একই দ্বিধা ছিল। যখন ছেড়ে দিল 59 টাকা পার ডলার, সেটা হঠাৎ করে 70-র কাছাকাছি চলে গেল এবং সেই জাম্প যে হবে সেটা পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে। এটা এবারও সেই জাম্প হবে খোলা বাজারে ছেড়ে দিলে। এখন আমরা জানি যে 122 টাকার মতো ডলার 22 পাওয়া যাবে। এটা খোলা বাজারে চলে গেলে কি 130-র কাছাকাছি চলে যেতে পারে বা তারও বেশি হতে পারে। এটা স্পেকুলেট করা খুব ডিফিকাল্ট এইভাবে, কারণ এটা চিন্তা, অনেকে বলছেন, ধারণা করছেন এটা যে হবে, কারণ কেউ হোল্ড করবে, কেউ চিন্তা করবে, যে এটা অনেকগুলো স্পেকুলেটিভ বিহেভিয়ার এখানে আছে। সুতরাং এটা হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু এন্ড অফ দ্য ডেতে যদি টলারেট করতে পারে গভর্নমেন্ট, টলারেট করাটা ইম্পর্টেন্ট, যদি টলারেট করে গভর্নমেন্ট লাভবান হবে, দেখা যাবে যে আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি গ্রো করবে। দিজ আর গুড সাইড। আমাদের মনে আছে কি না, ইফ ইউ গো ব্যাক 2003-তে যখন ফ্লোটিংয়ে গেল, 2006-এ বাংলাদেশ প্রথমবারের মতো ব্যালেন্স অফ ট্রেডে যদি এক্সপোর্ট এবং রেমিটেন্স ধরি, আমরা সারপ্লাসে গেছিলাম। 2006 ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার যেখানে আমাদের সারপ্লাস আসছিল, এবং সেই পুশটা সেখান থেকে আসছিল। সুতরাং একেবারে যে অমূলক তা না, কিন্তু গভর্নমেন্টের চিন্তা করে কাজ করতে হবে। আমি এভাবে বলবো যে এই শক হবে, বাট এই শক যদি আমি না করতে চাই, তাহলে আমার ড্রেনেজ অফ ডলার যেটা হয়েছে আরও হবে, সেটাও মাথায় রাখতে হবে। আমার 40 বিলিয়ন ডলার রিজার্ভ যখন 20 বিলিয়ন ডলারে চলে গেল, পার্টলি আমরা ডলারকে ফিক্স রাখে 85-এ রাখার একটা চেষ্টা ছিল, তাতে আমার ডলার বিক্রি করে দিতে হয়েছে। সুতরাং এন্ড অফ দ্য ডেতে আমার যদি রিজার্ভ বাড়াইতে হয়, যেটা ইকোনমির জন্য দরকার, কিছুটা রিস্ক নিতে হবে, এবং এই জন্য একটু অ্যানালিটিক্যালি চিন্তা করে বলা উচিত আমার মতে। আইএমএফ যে শর্ত দিচ্ছে সেটার দিকে যাওয়ার কথা বলছেন, এটা আমি বলছি যে সেটা চিন্তা ভাবনা করে স্টেপ তারপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফারুক ভাই, আপনার কাছে আসতে চাই। এক ধরনের স্পেকুলেশনের কথা বলা হচ্ছে, অনেকে শঙ্কা করছেন যে কারসাজি হতে পারে। কারসাজিটা করবে কারা, কিভাবে কারসাজিটা হবে, এটা কি আইএমএফ তাহলে বুঝতে পারছে না? আইএমএফ নিশ্চয়ই জানে যে খোলা বাজারে ছেড়ে দেওয়া হলে ডলারের দামটা সামনে লাভ দিয়ে বাড়বে, সেটা শক নেওয়ার মতো আমাদের ইকোনমির অবস্থা আছে, এটা বুঝেই কি আইএমএফ বলছে? ধন্যবাদ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, প্রথমে আপনি কথা বলছিলেন দ্বিধাদ্বন্দ্ব। গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের রিসেন্টলি যে কথা বলেছেন, ওনাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বলে আমার মনে হয় না। উনি কিন্তু ওপেনলি বলেছেন যে এই মুহূর্তে আমরা এটা ছেড়ে দিচ্ছি না, এবং উনি কেন ছেড়ে দিচ্ছেন না তার কারণও তিনি বলেছেন। এই যে স্পেকুলেশন কিংবা এটা নিয়ে নয়ছ হওয়ার বিষয়টা উনি সরাসরি বলেননি, কিন্তু উনি শঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের দেশে যেহেতু গুড প্র্যাকটিসেস নাই অনেক বিষয়ে, সুতরাং এখনই ছেড়ে দিলে এটা হয়তো কন্ট্রোল আনার অসুবিধা হবে। কিন্তু এখন যে ক্রলিং পেগ চলছে, ক্রলিং পেগ ইজ সাম ওয়ে, এটা কিন্তু কিছুটা মার্কেটের কাছাকাছি। আপনি যদি একটা ব্যান্ড দিয়ে দিচ্ছেন, ক্রলিং পেগের যেটা আপার অ্যান্ড লোয়ার ব্যান্ড, তার মধ্যে থাকে নিয়ন্ত্রিত একটা লিবারালাইজেশন অনেকটা ব্যাপার। তাই এবং এতে যুক্ত করবো একটু, সেটা হচ্ছে আমরা ওই যে স্যার যেটা বলছিলেন, দীর্ঘদিন আমরা 86-85 টাকার মধ্যে ডলারকে বেঁধে রাখার চেষ্টা করেছিলাম। তারপর যখন ছেড়ে দিলাম তখন আমরা দেখলাম যে একবারে তখন লাফিয়ে বাড়লো, আমাদের আয়ত্তের জন্য বাইরে চলে গেল, 100 টাকা ক্রস করে 120 টাকায় পৌঁছে গেল। সুতরাং জোর করে আটকে রাখাটা কি না? এটাই তো, এটা আমরা চাই না। এটা আমারও বিভিন্ন সময় সবসময় সব কিছুকে বলি,
আপনাদের কোনো একবার বলেছে এই যে শুধু ডলারের রেট মানে এক্সচেঞ্জ রেট কেন, আপনি রেট অফ ইন্টারেস্টের কথাই ধরে না কেন, মার্কেটের উপর ছেড়ে দেওয়াকে ভালো না? অবশ্যই ভালো। যে এবং সুদের হার মার্কেটের উপরে ছেড়ে দেওয়াতে আমরা অতীতে ফল পেয়েছিলাম, এবং বেঁধে দেওয়াতে তখনও দেখেছি এটা কার্যকর না। কিন্তু এইখানে যে বিষয়টা আছে, এটা সুদের হারের সাথে এই লিবারালাইজেশন একটু পার্থক্য আছে, কারণ এটার সাথে দেশের মানে আপনার ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থ পাচার অনেক কিছু জড়িত। সুতরাং এটাতে সেন্ট্রাল ব্যাংক যেটা এখন ভাবছে যে হ্যাঁ আমরা হয়তো ছেড়ে দেবো, কিন্তু এই মুহূর্তে না। যেটা আমরা সবচেয়ে ভালো যেটা পেয়েছি সেটা হচ্ছে, আপনি দেখেন এখন কার্ড মার্কেট কিংবা খোলা বাজারে যেটা বাইরে ডলার বেচে কেনা হয় তার সাথে ব্যাংকের যে রেট খুব বেশি পার্থক্য নেই। তার মানে মার্কেটের কাছাকাছি এখন এটা অবস্থান করছে। এমন নয় যে 4-5 টাকা ডিফারেন্স, হ্যাঁ 1 টাকা হয়তো ডিফারেন্স না এখন। সুতরাং এটা মোটামুটি যে ডিফারেন্সটা আমরা মানে 5-6 মাস আগে যেটা দেখতাম যে মানে এখন কার্ড মার্কেটের সাথে ব্যাংক রেটের অনেক তফাৎ, 4-5 টাকা গ্যাপ হয়ে যাচ্ছে। এখন সেটা নেই, কারণ আমাদের বেড়েছে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে 85-এর কথা যেন বলছে, তখন কিন্তু এটা অ্যাকচুয়াল রেট ছিল না। আমাদের এখানে যে বাফেদা নামে একটা প্রতিষ্ঠান, তারা হঠাৎ করে শুরু করলো কি তারা ডলার রেট ফিক্স করবে। হু আর দে? তাদের কিসের এখতিয়ার আছে এটা ডলার রেট ফিক্স করার? হ্যাঁ, সুতরাং এটা কোনো কাজ দেয়নি। সুতরাং এই যে আপনার কৃত্রিমভাবে ফিক্স করার চেষ্টা করেছে, এটা কখনো ঠিক সুফল বয়ে আনে নেই। এখন যেটা হচ্ছে যে এখন ক্রলিং পেগ আছে, দিস ইজ ওয়ান ওয়ে টুয়ার্ডস লিবারালাইজেশন, মার্কেট উপরে ছেড়ে দেওয়ার বিষয়ে। তবে আমি বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডটা এই মুহূর্তে সাপোর্ট করি, এখনও প্রয়োজন নেই, কারণ ওই যে বলছে গুড প্র্যাকটিসেস নাই আমাদের এখানে। এবং যদি খারাপ ভাষায় মানে একটু অমার্জিত ভাষায় বলতে চাই, আমাদের দেশে এখানে তো ভ্যালু সিস্টেমটা খারাপ। সুতরাং মানুষ যে এটা নিয়ে ব্যবসা করবে না, স্পেকুলেশন করবে না, হোল্ড করবে না, কিংবা অন্য কিছু করবে না, সেটা নিশ্চয়তা এখন দেওয়া যাচ্ছে না। সেই জন্য এখনই এটা ছেড়ে দেওয়া নয়, তবে আলটিমেটলি আমি মনে করি ছেড়ে দিতে হবে, সেটা আমরা দীর্ঘদিন ধরে চেয়েছি। সুতরাং এখন কি হবে, যদি আমি যখন একবারে ছেড়ে দিয়েছিল 1,120 টাকা, এখন কথা হচ্ছে আপনি যদি বাঁধ দিয়ে রাখেন একটা নদীতে, হঠাৎ করে বাঁধটা ভেঙে দেন, পানি গিয়ে লাফ দিয়ে পড়বে, দিয়ে পরে একসময়টা সেটেল করে। আমাদের তাই হয়েছে, সেটেল করেছে, তাই না? 120 টাকার 22-এর মধ্যে। মানে বাংলাদেশ ব্যাংক তো সেই সংখ্যাটা করছে যে ছেড়ে দিলে দামটা এবারও অত জাম করবে সেই সংখ্যা থেকেই তো বাংলাদেশ ব্যাংক মানে একটা ওয়েট এন্ড সি মুভমেন্টে রয়েছে। যাবে কিনা এই মুহূর্তে নাম্বার খুব ভালোভাবে বলেছেন, এটা এই মুহূর্তে স্পেকুলেট করা যাবে না। তবে 130-এ একবারে জাম দেবে কিনা সেটার জন্য হয়তো কোনো বাংলাদেশ ব্যাংকের কোনো মেকানিজম আছে কিনা বোঝার, কিংবা বোঝা যাবে কিনা, এটার উপর নির্ভর করবে এটা। এখন মানে ক্রলিং পেগ যে পদ্ধতিটা ছিল সেটা তো আইএমএফ এর পরামর্শই ছিল। এখন আবার আইএমএফ বলছে যে এখন তোমরা খোলা বাজারের উপর ছেড়ে দাও। তারা হয়তো ওই কারণে বলছে যে, যেটা আমি বলছিলাম যে ডিফারেন্সটা কমে যাচ্ছে, হয়তো ভাবছে। কিন্তু আবার ক্রলিং পেগ দিয়ে যে সুফলটা পাওয়ার দরকার ছিল সেটা বাংলাদেশের ডলার মার্কেট বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পেয়েছে। এখন সময় হয়েছে খোলা বাজারের উপর ছেড়ে দেয়, এটা আইএমএফ তারা বলছে, আইএমএফ বলছে এটা তারা। সুতরাং সেই ফর্মুলাটা আসলে বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করবে কিনা সেটা হচ্ছে আলাপের বিষয়। যেহেতু খোলা বাজারের সাথে খুব ডিফারেন্স নাই এখন, তো তার মানে আপনি যদি ছেড়ে দেন ভয়ের অতটা কারণ নেই। স্যার মানে প্রশ্নটা এটা, আইএমএফ এর যে প্রথম পরামর্শ ছিল ক্রলিং পেগে, আমরা তো মার্কেটে ছেড়ে দিয়েছিলাম, আইএমএফ বললো ক্রলিং পেগ করো, একটা লিমিট করে দাও, সেটা আমরা মেনে আমরা চললাম। কিন্তু এটা মানতে মানে যেহেতু মানছি না, সে নিয়ে আসলে আইএমএফ এর অবস্থানটা কি হবে? একটা পরামর্শ নিলাম ডলার মার্কেটে, আরেকটা নিচ্ছি না। আইএমএফ এটা একটু আগে কথা বলছিলাম, আইএমএফ এর পরামর্শ না মেনে, আইএমএফ এর শর্ত না মানার সত্ত্বেও আইএমএফ এর যে ঋণটা আমরা নিচ্ছিলাম তার বেশ কিছু কিস্তি কিন্তু ছাড় হয়েছে আগের সরকারের আমলেও। শর্তর একটা দুটা ছাড়া কোনোটা পালিত হয়নি, তাহলে ওটা দিয়েছে তো এটা না মানলে যে আমরা এটা বন্ধ করে দেবে, এটা আমি মনে করি না। কারণ আইএমএফ এর ডিসবার্স করার একটা তাগাদা আছে, এটা তাদের ব্যবসা। কিস্তি দেওয়ার কথা যে ছিল সেটা নিয়ে এখন তো সিদ্ধান্ত হয়নি। আইএমএফ এর যে প্রতিনিধি দল এবার ভিজিট করে গেল, সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হয়তো আসবে। ব্যারিস্টার এম মাসুমের কাছে আসতে চাই, মানে কারসাজির বিষয়টা একটু স্পষ্ট হতে চাই। ডলার মার্কেট নিয়ে কি কারসাজি, আর বাংলাদেশ ব্যাংক যে এখন ওয়েট এন্ড সি করছে, এটা কতটুকু আসলে আমাদের ইকোনমির জন্য বা ডলার মার্কেটের জন্য সামনের দিনগুলোতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে? আসলে আমরা যদি সিচুয়েশনটা দেখি, ধরেন আমাদের যখন 48 বিলিয়ন ছিল, সেখান থেকে আমরা দেখলাম যে 19 বিলিয়নে আসছে, এবং প্রতি মাসেই দেখতাম যে অ্যারাউন্ড 1 বিলিয়নের উপরে সেল হতো। কিন্তু আমাদের এই গভর্নর আসার পর একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, বাজারে কিন্তু 1 বিলিয়ন মানে $1 কিন্তু সে সেল করে নাই, এবং রিজার্ভটা কখনোই কমতে দেয়নি। বরঞ্চ আপনি যদি দেখেন 25 বা 26 বিলিয়ন ডলার, আর অনুযায়ী আমাদের 21 বিলিয়ন ডলার, এই যে একটা মোটামুটি স্টেবিলিটি অবস্থা, এবং আপনি 122 বা 23 টাকা কিন্তু 4-5 মাস ধরে আমরা দেখছি যে কারেন্সি একটা স্টেবিলাইজেশন অবস্থায় আছে। কিন্তু এখন ধরেন আমরা যেটা মাঝে দেখেছিলাম
যে বাংলাদেশ ব্যাংক থেকে কারেন্সি হাউসগুলি এবং একটা এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করে, যেটা বাংলাদেশ ব্যাংক চাইলেও সেটা কন্ট্রোল করতে পারে না। এবং সেখানে আমাদের যেমন আইন আছে, যেমন আপনার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 যেটা, সেটা অনুযায়ী তারা টাইম টু টাইম আমরা দেখেছি রেড দিয়েছে, ইনভেস্টিগেট করেছে, ফাইন ইম্পোজ করেছে বিভিন্ন সময়, কিন্তু সেইভাবে কিন্তু একটা কন্ট্রোলিংয়ের জায়গায় আসতে পারে না। এখন যেটা স্বস্তির জায়গা যেখানে আসছে তারা, সেটা হলো লিগ্যাল চ্যানেলে আপনার রেমিটেন্স ইনফ্লোটা বাড়িয়েছে। আরেকটা ব্যাপার আপনি দেখেছেন কিনা, তখন 8 to 9 বিলিয়ন ডলার আমাদের ইম্পোর্ট হয়ে যেত। এখন কিন্তু ইম্পোর্টের রেস্ট্রিকশনটা অনেকাংশেই কমিয়ে দিয়েছে, অ্যারাউন্ড 5 to 6 বিলিয়ন ডলারের মধ্যে আমরা থাকি। তাহলে এই যে 9 বিলিয়ন ডলার, সেখানে আননেসেসারি গুডস আমি ধরলাম হয়তো বা আরও 1 বিলিয়ন ডলার, অ্যারাউন্ড 2 বিলিয়ন ডলার যেটা আমাদের কিন্তু দেখা যেত মানি লন্ডারিং হতো, কারণ না হলে 9 to 10 বিলিয়ন ডলারও চলে গিয়েছিল আমাদের ইম্পোর্টের জায়গা। তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছে। তাহলে আমাদের ইম্পোর্ট এবং আমরা দেখলাম যে আমাদের এক্সপোর্টও রাইজ হচ্ছে, যদিও একটা ভালো অবস্থাতে, কিন্তু সবচেয়ে ভালো পজিশন যেটা দেখছি যে রেমিটেন্সের যে ইনফ্লো, এবং সেটার সাথে সাথে গভর্নরের যেটা আমি প্লাস ভেরি পজিটিভ সাইড দেখব, আপনি দেখেন ট্রেড ডেফিসিট কমিয়ে নিয়ে আসছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কমিয়ে নিয়ে আসছে, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস নিয়ে আসছে। আপনার ব্যালেন্স অফ পেমেন্ট সেটা আগের থেকে কত 1 বিলিয়ন ডলারের মতো মিনিমাম একটা অবস্থায় আনছে। মানে এই বিষয়গুলো কি আইএমএফ এর সাথে নেগোসিয়েশনের টেবিলে, এই যে যে জিনিসগুলি, এই প্যারামিটারগুলিই তো আপনার ইম্পর্টেন্ট। এখন এই স্টেজে যদি ধরেন সে ছাড়ে, যেটাকে ধরেন ওপেন করে দেয়, ওপেন করে দিলে যেটা আলটিমেটলি আমাদেরকে দিতেই হবে, বাট যদি আমরা না করে দিই, এখন গভর্নর যেটা চিন্তা করছে যে ওই যে সিন্ডিকেট বা ওই যে পরিস্থিতিটা এখন পর্যন্ত, কেন নজরদারি ঠিক রেখে এটা করা সম্ভব না? না, ওই যে এখন পর্যন্ত ওই স্টেবিলাইজেশন সেই অবস্থাটা এখনো বোধহয় আমরা আসি না, কারণ এখানে এক্সটার্নাল ফোর্স ইনভলভ আছে। সবটাই যে নজরদারি, হ্যাঁ, ওইটাও তো ওই ওইটা এক ধরনের একটা আপনাকে আপ অ্যান্ড ডাউন ইয়ে দিয়ে তো সার্কিট দিয়ে তো এটা হচ্ছে। কিন্তু এখন যদি ধরেন ইন এনি কেস, মানে এই বিষয়গুলো মানে বোঝা যাচ্ছে, কিন্তু আইএমএফ তাহলে কেন চাইছে, মানে আমাদের ইকোনমির সাথে যদি এই বিষয়গুলো কনফ্লিক্ট করে, ডলারের দামটা খোলা বাজারে ছেড়ে দেওয়া, তাহলে আইএমএফ কি এটা এক ধরনের জোর করেই চাইছে বলে মনে হচ্ছে? না, আমি মানে আমরা কেন তাদেরকে বোঝাতে পারছি না বিষয়টা, যে আমাদের ইকোনমিতে এই বিষয়গুলো রয়েছে, তো এই কারণে আমরা এখনই ছাড়তে পারছি না, আইএমএফকে সন্তুষ্ট করা যাচ্ছে না, কারণ তারা কেন প্রেসক্রাইব করছে খোলা বাজারে ছেড়ে দেওয়ার কথা, কি ভেবে করছে? আমি যেভাবে গভর্নরকে বুঝতে পারি, যে আমার ধারণা উনি এই যুক্তিগুলো আমরা যেগুলো বলছি এগুলো উনি বলবেন, কিন্তু গ্লোবাল ইয়েতে আমি আরেকটা জিনিস দেখছি, যেটা হয়তো আমি শিওর না মডেলিংয়ে কী আছে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আগামী 3-4 মাস থেকে 6 মাসে ডলার নিজেই ডিপ্রাইভড, নিজের ভ্যালু কমে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট বাড়বে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে। মানে আইএমএফ তো শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, গোটা ওয়ার্ল্ডের উপর, ইকোনমির উপর চিন্তা করে তারপর প্রেসক্রাইব করছে। কারণ ডলারের যে ক্রাইসিস ইয়েগুলো হচ্ছে, এখন যে ক্রাইসিসটা আসছে গ্লোবাল ক্রাইসিস, সেখানে কিন্তু ডলারের নিজের অবস্থাই খারাপ হবে। নিজের অবস্থা খারাপ হলে কি হবে, বাংলাদেশের টাকাটা গেইন করবে, এবং এই সময় যদি আমি ছেড়ে দেই তাহলে অত রিস্ক কম। সো অনেকগুলো অ্যানালিটিক্যাল সাইড চিন্তা করতে, এবং সেই সঙ্গে আইএমএফ নিশ্চয়ই বিবেচনা করেছে আমাদের রিজার্ভের পরিমাণ 26 বিলিয়ন ডলার সারপ্লাস হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের রেমিটেন্সের ফ্লো ভালো। এই মাসও আশা করা হচ্ছে যে ঈদের মৌসুমে যেরকম অনেক ডলার এসেছে, এই মাসটাতেও সেরকম ফ্লো অব্যাহত রয়েছে। রেমিটেন্সের ফ্লো যে বাড়বে এটা তো স্বাভাবিক, যখন আমি এক্সচেঞ্জ রেট 120 দিয়ে দিচ্ছি তখন তো হুন্ডি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় যেটা ছিল, আগে আমরা রেমিটেন্স ফ্লো পাই নাই, কারণ হুন্ডি ব্যবসাটা ছিল, হুন্ডিতে রেটটা তখন আপগ্রেড ছিল, বেশি পাওয়া যেত। কারণ ছিল দেশ থেকে টাকা পাচার করার ওইটাই রাস্তা ছিল। সো সেই রাস্তায় তারা কাজটা করেছে, এবং আমরাও সরকার ইচ্ছা করে ওই 85-এ রেখে দিছে যাতে আমি ডলার পাঠাইতে পারি। আমি এভাবে দেখি, তার মানে এই যে প্রসেসটা ওয়াজ এ করাপ্ট প্রসেস, এই করাপ্ট প্রসেস এখন নাই। যেহেতু এখন গভর্নমেন্ট আছে, করাপ্ট প্রসেসটা নাই, তাহলে কিছু রিস্ক নেওয়া যায়, কিছু চিন্তা করা যায়। আমি এই জন্য বললাম যে যদি চিন্তা করে কাজ করি, দিস ইজ নট এ ব্যাড টাইম, কারণ ডলার কিন্তু নিজেই ফল করবে, নিজেই ফল করছে, প্রত্যেক দিন তার অবস্থা কাহিল হচ্ছে, এবং এই যে অবস্থা, এই সময়ে ইউ ক্যান টেক সার্টেন রিস্ক। দ্বিতীয় যেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের অনেক ইম্পোর্ট কমে গেছে, কারণ আমাদের ইকোনমিক গ্রোথ স্লো ডাউন করে গেছে, সুতরাং অনেক ইম্পোর্ট প্রেশার আমার নাই। সো ইফ ইউ লুক ইন টু দ্য উইন্ডো, ইটস নট এ ব্যাড উইন্ডো,
বাট এটা অ্যানালিটিক্যালি চিন্তা না করে আমি বলছি যে লজিকটা হচ্ছে এগুলো হয়তো আমার কাছে মনে হচ্ছে দিজ আর দ্য লজিক, যেটা বিহাইন্ড দ্য সিন চিন্তা হচ্ছে যে আমার এখন ইম্পোর্ট কিন্তু কমে গেছে, ডলার প্রাইস বাড়া মানে হচ্ছে আমার ইম্পোর্ট কমে গেছে। সুতরাং সমস্ত ইন্ডিকেটর চিন্তা করে আইএমএফ বলছে তোমরা এই মুহূর্তে তোমরা এটা সিচুয়েশন রয়েছে করো। সেখানে তোমরা চাইলে খোলা বাজারে কিন্তু সেখানে ছাড়তে পারো। গভর্নর আমি হলেও একই চিন্তা করব যে এটা করতে গিয়ে যদি আমি ফেসে যাই, কি কি risk factor রয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত সেটা আসতে হবে। বিবেচনায় নিয়ে গভর্নরের বলা উচিত যে আমি এই সময় করব, কিন্তু নট এ ব্যাড টাইম টু ডু দিস যদি চিন্তা করে দেখি। মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে করা গেলে যেতে পারে। জি, একটা বিরতির সময় হচ্ছে, ওরা বিরতির পর কিন্তু একই আবারও কথা বলেছে। ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে লেনদেন হিসাব প্রসঙ্গে আমরা আলাপ করছি। ফারুক মইনুদ্দিন, আপনার কাছে আসতে চাই। মানে ডলারের দাম যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে তো রিপেমেন্টের ইস্যুতে একটু চাপ তৈরি হবে গভর্নমেন্টের। আবার দাম যদি কমে যায় তাহলে তো একটু সহজ হবে আমাদের জন্য। অনেক তো আমাদের আসলে বৈদেশিক ঋণ রয়েছে, পেমেন্টের জায়গা রয়েছে, সেগুলো নিয়মিতই পরিশোধ করতে হয় আমাদেরকে সেই জায়গা থেকে। আবার আমাদের তো রফতানি, তো ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে রফতানিতে আমরা খানিকটা সুবিধা পাই, বেনিফিট পাই, কারণ আমাদের তো রপ্তানি নির্ভর অর্থনীতি। সব দিক মিলিয়ে সরকারকে বা বাংলাদেশ ব্যাংকে এই বিষয়গুলো ভাবাচ্ছে কিনা? অনেকগুলো বিষয়ে ভাবাচ্ছে। প্রথম যে জিনিসটা হচ্ছে যে আসলে আমরা অর্থনীতির তত্ত্বে তো আমরা অনেক কিছু বুঝি, অনেক যে কথাগুলো বলছেন, কিংবা এই আপনার পলিসি রেট বাড়ালে এটা হবে, ইনফ্লেশন কমবে। আমাদের দেশে সব কিছু তো ঠিকভাবে কাজ করে না, তাই না? আমরা যেগুলো তত্ত্বে জানি সেগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে মানে একটা আইডিয়াল সিচুয়েশনে। আমাদের দেশে সব কিছু আইডিয়াল সিচুয়েশন নাই, কিন্তু চলে না সব। যেই কারণে এই যে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া আমরা সবসময় সব কিছু সাপোর্ট করি, কিন্তু আমাদের দেশে যেহেতু আইডিয়াল সিচুয়েশন নাই, এটা আমরা পারি না। সুতরাং এই বিষয়গুলো আসলে ভাবাচ্ছে, এটাই ঠিক। কারণ কথা হচ্ছে সব কিছু আমাদের দেশে ঠিক মতো চলে না, আপনি চাইলে চালাতে পারবেন না। আমার থিওরিতে অনেক কিছু থাকে, তো সেই জিনিসগুলো এখন সবচেয়ে বড় মাথা ব্যথা। এই যে আপনি যেটা বলছেন যে আপনার টাকা ডিভ্যালু হয়, হ্যাঁ, তাহলে এক্সপোর্টাররা লাভবান হবে। আবার এটাও জানতাম যে আগের সরকারের সময় এটা বেঁধে রাখা ছিল অনেকগুলো কারণে। একটা হচ্ছে ডলার রেট কম থাকলে ওই যে পাচার করতে তাদের কষ্ট কম পড়লো। ওই সময় তো ভারতগুলো প্রস্তাব এসেছিল অনেক সময় যে এক্সপোর্টারদের জন্য এক রেট, ইম্পোর্টারদের জন্য এক রেট, এই ধরনের প্রস্তাব তো এসেছিল। মার্কেটে এক রেট, কার্ড মার্কেটে এক কার্ড মার্কেটে 3টা রেট ছিল আসলে। আচ্ছা, প্লাস এবার এট দ্য সেম টাইম সরকার যদি মানে অন্য পাচার করার কথা বাদই দিলাম, তাদের ভাবতে হচ্ছে ওরাও যদি সরকারের যে তাদেরও তো খরচ বাড়ে, ইম্পোর্ট এই যে বিশাল মেগা প্রজেক্টের সরকারি ইম্পোর্টগুলো এখানেও তো তাদের প্রেশার পড়ে। সব কিছু মিলায় টিলায় যেটা যখন ছিল মোটামুটি কৃত্রিমভাবে যেটা ছিল সেটা থেকে বেরিয়ে আসছে, এটা এখন সবচেয়ে বড় আমাদের স্বস্তির বিষয়। এখন পরের বিষয়টা যেটা আজকে আমরা বারবারই আলাপ করছি যে ওই প্রশ্নটার সাথে জুড়ে দিতে চাই যে আপনি বলছিলেন যে কিস্তি না পাওয়ার কোনো শঙ্কার জায়গা তেমন একটা নেই, আগেরগুলো আমরা পেয়েছি, কিন্তু যদি আইএমএফ না দেয় তখন তো আমরা বাধ্যই হব। আমার মনে হয় আমি সেই যদি তারা দিতে সম্মত না হয় এটা ছাড়া, তখন তো আমরা বাধ্যই হব খোলা বাজারে ছাড়তে এক রকমের। না, সেটাও বাধ্য হবো কিনা জানি না, কারণ আমি গভর্নর সাহেব সম্বন্ধে যতটুকু জানি বলছে যে আমাদের এখন অনেক সক্ষমতা আছে, সুতরাং না দিলে এমন কিছু হবে না। সুতরাং হ্যাঁ, আমাদের হার্ডশিপ হবে, কিন্তু এটার জন্য আমি দেশের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ এই মুহূর্তে, সেটা অধিকাংশ ক্ষেত্রে তাই হওয়া উচিত। এখানে এই মুহূর্তে কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম কমে যাচ্ছে, সুতরাং ওই যে বললাম সুযোগ কিন্তু খুব গুড, এখন এই মুহূর্তে সুযোগ অনেক ভালো, এটা চিন্তা করা উচিত গভর্নমেন্টের, কারণ তেলের দাম 50-এ চলে আসছে। সুতরাং এই রিস্কগুলো হিসাব করলে আমরা যতটা ভাবছি স্পেকুলেশন কখন বেশি ছিল, যখন ইকোনমিতে অর্ডার ছিল না। আমরা তো ধারণা করছি এই সরকার অনেক অর্ডার তৈরি করছে, এখন আমি চিন্তা করব না যে মানুষ টাকা পাচার ধাম করে ফেলতে পারবে আগে যেটা করতে পেরেছে। সুতরাং সেইভাবে চিন্তা করে গ্লোবাল ওয়ার্ল্ড চিন্তা করে দেয়ার আর স্ট্র্যাটেজিস গভর্নমেন্ট শুড টেক, এবং আমার ধারণা যেহেতু গভর্নর মোটামুটিভাবে জিনিসগুলো বোঝেন, হি উইল টেক এ ডিসিশন। আগে থেকে বলাটা রিস্কি, আমি সেজন্য বলা উচিত না, এই জন্য আমি অনেক স্পেকুলেশন আমরা করি না যে না এটা স্পেকুলেটিভ মার্কেটে গিয়ার আপ করবে, তো হতে পারে। আমি একটু এটা প্রশ্নটা করতে চাই আর কি, যে গভর্নর কিন্তু বলেছেন নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে, তিনি বলেছেন আইএমএফ এর টাকার আমার কোনো দরকার নেই, আইএমএফ এর বিষয়টা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জায়গা, এটা না পেলেও খুব বেশি আসবে, মানে খুব হালকাভাবে নেয়ার মতো অবস্থা। এই জায়গায় একটা জিনিস আমার মনে হয় অ্যাড করা দরকার, সেটা হলো যদি ইন এনি কেস না দেয় তাহলে কিন্তু এইটার মেসেজটাও কিন্তু আবার পজিটিভ না আমাদের জন্য এক্সটার্নাল ওয়ার্ল্ডে। আর একটা ব্যাপার হলো যে আমরা যেহেতু আমাদের এলসিগুলিতে আপনি দেখবেন যে কনফার্মিং ব্যাংক এই যে একটা সিকিউরিটি
লাগে, সেখানে কিন্তু কমিশন বা ফিজের চার্জও আবার বেড়ে যাবে। তাহলে ওই দিকটা কনসিডার করলেও ধরেন আমাদের ওই আইএমএফের যেটা দুইটা কিস্তি, যেটা ভাই খুব ভালো করেই বললো যে তারা বিজনেস এন্টিটি, তারা আমাদেরকে জেনারেলি এটা আগেও দেখেছি তারা এটা দিবে, এইটাই স্বাভাবিক। যদি অস্বাভাবিক তখন আমার মনে হয় যে যেহেতু এই প্রথম বোধহয় আমরা অনেক দিন পরে বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে মেরিটোক্রেসি বেস সামওয়ান যিনি আসলেই যোগ্য তাকে দেওয়া হয়েছে এরকম একজন মানুষ, তো আমার মনে হয় রাইট ডিসিশনই এখান থেকে আসবে। এখানে একটা বিষয় আছে যে আমার ফর এলসির ব্যাপারে যে কস্ট বেড়ে যাওয়ার কথা বলছে সেটা কিন্তু অলরেডি বেড়ে গেছে যখন মুডিজ আমাদের রেটিং কমিয়ে দিল তখন থেকে কিন্তু হয়েছে। এটা আইএমএফ না দিলে যে ওটা খুব এফেক্ট করবে ওই মার্কেটে আমি এটা মনে হয় না। এটা মূলত সবাই তো মুডিজ রেটিং সবাই তো আসলে হ্যাঁ ওই কান্ট্রি রেটিং এর উপরে অনেক কিছু নির্ভর করে। আইএমএফ যারা আমাদেরকে দেয় যেসব ব্যাংকগুলো বাইলেটারাল ইয়েতে আমাদেরকে বিভিন্ন ক্রেডিট লাইন দেয় কিংবা তাদের বিভিন্ন ফেসিলিটি দেয়, এলসি কনফার্মেশন এটসেট্রা এটসেট্রা, এগুলোর ওদের সব মুডিজের অথবা যে কোনো ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সির উপর নির্ভর করে। এইটার ব্যাপারে ওরা তো খোঁজখবর হোমওয়ার্ক করে, তো তারা আমাদের উপরে এক্সপোজার নেয়, তাই না, রিস্কটা নেয়। সুতরাং আইএমএফের এটা যদি আমি বরং এটাকে পজিটিভ দেখবো, আইএমএফের শর্ত না মানার কারণে আইএমএফ যদি ঋণ বন্ধ করে দেয়, ইট উইল বি টেকেন এজ এ পজিটিভ থিং যে বাংলাদেশ এখন অনেক বেশি স্টেবল নিজেদেরকে মনে করে যে তারা আইএমএফ এর ঋণকে দে ক্যান ডু অ্যাওয়ে উইথ আইএমএফ লোন। এটা কিন্তু পজিটিভ বলে আমি মনে করবো। না, কিন্তু যদি তখন একটা কন্ডিশন হতো, যেহেতু এখন সেখানে সে নিয়ে আসছে রেভিনিউর ইস্যু, এখানে নিয়ে আসছে ভর্তুকির ইস্যু, এখানে নিয়ে আসছে আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রির রিফর্মের কথা, তাহলে এই যে টোটাল জিনিসটা যখন নিয়ে আসে, যদি ওই একটা ইস্যু থাকে তাহলে হয়তো ওইটা অনেক ভালো পজিটিভে। কিন্তু আমরা অন্য জায়গায় তো যেমন ভর্তুকি আমাদের এখনও কত 1,77,000 কোটি টাকা, তো হিউজ অ্যামাউন্ট। আমাদের ব্যাংকিং রিফর্ম যেটা অ্যারাউন্ড 61 ব্যাংকস, আমরা যেটা বলছি যে এই সাইজ ইকোনমির জন্য এত ব্যাংক দরকার নেই, কিন্তু ওয়ে আউটটা কি, আমাদের সেই ওয়ে আউটেও তো আসতে হবে। আমরা একটু এটা ধরে একটু আলাপ করি একটু, তাহলে ব্যাংকের ইস্যুটা ধরে, যেহেতু আইএমএফ এর শর্তের মধ্যে রয়েছে যে ব্যাংকিং খাতের আশানুরূপ উন্নতি হচ্ছে না, সেটা তারা দেখতে চায়। আইএমএফ এই শর্তের মধ্যে রয়েছে রাজস্ব প্রবৃদ্ধি ভর্তুকির সাথেও। নতুন একটি কথা আমরা শুনলাম আবার গভর্নরের কাছ থেকে, মানে একীভূতকরণের আলাপটা তো বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ করে আবার শুনলাম যে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে একীভূত করে দুটি ব্যাংকে রূপান্তর করা হবে, এমন কথা আমরা গভর্নরের কাছ থেকে শুনলাম। এখন ব্যাংক খাতের যে সংস্কার, মানে সেটি আগামী যে সরকার আসবে সেটি তারা চলমান রাখবে, গভর্নর এমন আশা প্রকাশ করেছেন। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে এটি কি আর হবে? মানে আমরা তো দেখি যে পরের সরকার নতুন গভর্নর আসলে আবার নতুন সিদ্ধান্ত নেয়। এভাবে কি শুধু আমরা সিদ্ধান্ত নিয়েই যাব, মানে সংস্কার ইস্যুতে বাস্তবায়ন কি আর হবে না? মানে এর আগের সরকারও তো এরকম একীভূত করার উদ্যোগ নিয়েছিল, সেগুলো এই সরকার এসে না। তারপর আবার ইন্টারিম গভর্নমেন্টের গভর্নর বলছেন যে ইসলামী ধারার ব্যাংকগুলোকে দুটি ব্যাংক করা হবে, এরকম শুধু সিদ্ধান্তই দেখবো কিনা? এনামুল হক স্যার। আমি যেভাবে দেখি ব্যাংক সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ আছে, আমি শুনেছি যেটা ব্যাংক গভর্নরের মন্তব্য। আমার ধারণা যে এগুলো মানে এই মন্তব্যগুলো আমি হলেও বলবো যে না করাই ভালো। কারণ ব্যাংকিং সেক্টর যদি মনে করে প্রাইভেটলি যে আমরা 3টা ব্যাংক মার্জ করব, নাথিং রং, মার্জ করতেই পারে। আমি যদি জোর করে মার্চ করতে চাই, কিন্তু ব্যাংকগুলো তো ইটসেলফ মনে হয় না তারা আগ্রহী। হ্যাঁ, তারা আগ্রহী না হলে তাদেরকে একটা জায়গায় নিতে হবে, রেগুলেটরি ফ্রেমে আনতে হবে। কিন্তু তারা নিজেরা আগ্রহ আমাকে বলতে হবে না, আমার রেগুলেশন তাদেরকে বলবে সেফ ব্যাট হচ্ছে মার্চ করা। আমি মনে করি সেইভাবে চিন্তা করা উচিত, রাদার দেন আমি বলবো যে তোমরা 3জন মার্চ করো। আমি বলবো যে এটা যদি না করো, এই রেট না হয়, তাহলে আমি কিন্তু এই কন্ডিশন তৈরি করে দিচ্ছি। সো হোয়াট উইল হ্যাপেন, তারা তখন মার্চ করবে। আমি বলছি যে সেভাবে চিন্তা করা উচিত। আমি হলে আমি বলবো আমি কিছুই বলবো না, আমি রেগুলেটরি ফ্রেমটাকে আরও স্ট্রেংথেন করব, সেভাবে চিন্তা করা উচিত। তা না হলে কিন্তু এটা মানুষের মনে চিন্তা ধরবে, যার ব্যাংকে আমার ব্যাংক মার্জ হয়ে গেলে অনেক মানুষ বুঝতেই পারবেন না যে আচ্ছা ব্যাংকিং মার্জ কি, অনেকে ভয় পায়, ব্যাংক থেকে টাকা তোলা শুরু করবে, বলবে যে আমি কোন ব্যাংকে যাব। এই যে চিন্তাগুলো আসবে, অনেক মানুষ আছে এগুলো বুঝতে পারবে না। সুতরাং এগুলো চিন্তা না করে বলা উচিত যে আমি আমার রেগুলেটরি ফ্রেমটাকে পরিষ্কার করব, সুন্দর করব, যাতে করে ব্যাংক বেআইনি কাজ করতে না পারে। আমাদের তো ব্যাংকের কলাপসের মূল কারণ হচ্ছে ব্যাংক বেআইনি কাজ করতে পেরেছে। কার দ্বারা করেছে, কে করেছে, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু দে ডিড ইট। এই কারণে চিন্তাটা সেভাবে নেওয়া উচিত।
জি, ফারুক ভাই আপনার কাছে আসতে চাই। যেহেতু ব্যাংকিং খাতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এর আগের ফর্মুলা ছিল দুর্বল ব্যাংক প্লাস সবল ব্যাংক, এবার দেখছি সব ইসলামী ব্যাংক একসাথে। এই ফর্মুলা সিদ্ধান্ত আমরা নিচ্ছি, মানে প্রশ্নটা ওই জায়গায়, আমরা সিদ্ধান্ত নিই কিন্তু বাস্তবায়ন আর হয় না, সিদ্ধান্ত নিয়ে যাব কিনা এক এক করে। সেন্ট্রাল ব্যাংক তো এখানে মানে এখন তো কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার নেই, ফাস্ট মুভ করতে পারতো চট করে, তারা তো মানে দুটো সবল দুর্বল ব্যাংকে চাইলে মার্চ করতে পারতো বা ইসলামী ধারার ব্যাংকগুলোকে এক করতে পারতো, করছে না। সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা কিসে? কিন্তু এখানে কিন্তু প্রশ্নটার মধ্যে যেটা বলে আপনি বলছেন এখন প্রেশার নেই, প্রেশার নেই বলে কিন্তু এখন হচ্ছে না। আমরা অতীতে পলিটিক্যাল প্রেশারে দেখেছি তারা জোর করে বিয়ে দিচ্ছিল এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক। হ্যাঁ, কিন্তু চাচ্ছিল। এখন কথা হচ্ছে ইন্ডিয়াতে নরসিংহ কমিটি যেটা করেছিল আরবিআই এক্স গভর্নর আন্ডারে মিস্টার নরসিংহ যেটা বাংলায়, তার কমিশনে দুবার তিনি দুটো কমিশনের রিপোর্ট ছিল, সেখানে কিন্তু উনি এই মার্জারের পক্ষে কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী প্রায় 36টা ব্যাংক বিভিন্ন সময় ইন্ডিয়ার ছোট বড় সারা দেশে অনেক ব্যাংক তো মার্জ হয়েছে। তবে নরসিংহ কমিটির রিপোর্টে একটি কথা বলা ছিল যে জোর করে এই কাজটা করা যাবে না, এবং এনাম ভাইয়ের কথাটা 100% ঠিক যে জোর করে বিয়ে দেওয়ার দরকার নেই ব্যাংক টু ব্যাংক। গভর্নমেন্ট এমন লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এমন তাদের আইনটা এমনভাবে তাদের উপর আরোপ করবে যাতে তারা নিজেরাই বাধ্য হয়। কারণ মার্জার ইজ এ ভেরি কমন থিং আপনার কর্পোরেট ওয়ার্ল্ডে, আমাদের দেশে হয়েছে তো। আপনার গ্রিনলেস ব্যাংক এবং এসসিবি মার্জার হয় নাই, বিডিবিএল তো সরকারের দুর্বল ব্যাংক, ঠিক আছে। আমি খুব চালু ব্যাংকের কথা বলছি, আমাদের চোখের সামনে গ্রিনলেস ব্যাংক হয়ে গেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মার্জার হয়েছে। সুতরাং মার্জার ইজ এ ভেরি কমন থিং, ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন অফ 2 companies or 3 companies whether they will merge or not. এখন কথা হচ্ছে আমি জোর করে মার্জ করলে সেটা কখনো স্বাস্থ্যকর হবে না, বরং তাদেরকে এমন অবস্থায় ফেলে যে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমি মনে করি যে সেটাই করা উচিত। গভর্নমেন্ট জোর করে করবে না, কিন্তু গভর্নমেন্ট এমন ব্যবস্থা করবে এমন ব্যবস্থা তৈরি করবে। সেটাই, মানে এমন ব্যবস্থা তৈরি করতে দেরি হচ্ছে কেন সরকারের? মানে আমরা দেখলাম যে যখন ইন্টারিম আসলো, অনেকগুলো ব্যাংকের যে ব্যাংকগুলো চিহ্নিত করা হয়েছিল, বেশ কিছু ব্যাংকের পর্ষদ ঝটপট ভেঙে দেওয়া হয়েছিল। এরপরে যেন সেন্ট্রাল ব্যাংকের কোনো কার্যক্রম ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে যেন একটু সময় ক্ষেপণ, অবস্থা বিবেচনা, এই জায়গায় চলে গেলাম কেন? দেরি কথা যেটা আমি বলছি, আসলে দেখেন আমাদের দেশে, আমি আগে একটা কথা বলছি, আমাদের দেশে কোনো কিছু ঠিকভাবে হয় না। আমাদের এখানে অনেকগুলো প্রেশার গ্রুপ আছে, হ্যাঁ, যেটা আমি মনে করি যে নন পলিটিক্যাল সরকার হওয়া সত্ত্বেও এইসব অনেক প্রেশার গ্রুপের কাছে আমরা দেখছি দে আর ভালনারেবল। সুতরাং চট করে কোনো কিছু সিদ্ধান্ত যে নিয়ে একটা কঠিনভাবে কিছু একটা করবে, সেরকম সরকারও কিন্তু এটা না, এটা খেয়াল রাখতে হবে। এটাও মনে রাখতে হবে নেচার অফ দ্য গভর্নমেন্ট। আপনি যদি মনে করেন তারা ওরকম খুব কঠোর সিদ্ধান্ত নিয়ে, আমরা অনেক সময় 1/11 সময় যেটা দেখেছিলাম, হ্যাঁ, যদিও সেটা ব্যাকফায়ার করেছে, এটা সফল হয় নাই, সুতরাং সেটাও ঠিক ছিল না। এখনকার যে নেচার, সেটাকেও তো খুব কঠিন সিদ্ধান্ত চট করে নেওয়া সম্ভব নয়। এই কারণে দেয়ার আর লটস অফ স্টেক হোল্ডার্স, দে হ্যাভ গট মেনি প্রেশার গ্রুপস। সুতরাং এগুলোকে সবগুলোকে ম্যানেজ করে নিতে হবে। এই ম্যানেজ করে একমাত্র মোটামুটি বাংলাদেশ ব্যাংক চলছে, বাকি জায়গায় কিন্তু আমরা এটা খুব বেশি দেখতে পাচ্ছি না, তাই তো? সুতরাং এই ডিলেটা, যে আমারও তো অস্থির লাগে যে কেন ডিলে হচ্ছে, কেন এখনই হচ্ছে না, কেন আমরা সবসময় অন্য সব সংস্কারের কথা আমরা বেশ জোরে সোরে আমরা সবসময় বলতাম কি, আগে কি বলতাম যে সরকারি পলিটিক্যাল সিদ্ধান্তে সব চলে, সেন্ট্রাল ব্যাংক পলিটিক্যাল সিদ্ধান্তে চলে, সরকার সব কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত পলিটিক্যাল প্রেসারে হয়। এখন তো সেই প্রেসার নাই, তাইলে হচ্ছে না কেন? এই প্রশ্নটা আমি নিজের কাছেও মাঝে মধ্যে করি। আপনি যে প্রশ্নটা করলেন, আমার কাছে এটাই মনে হয় যে এখনো হচ্ছে না, বিকজ পলিটিক্যাল প্রেশার নাই, বা দেয়ার আর লটস অফ প্রেশার গ্রুপস ফ্রম ভেরি মেনি ভেস্টেড গ্রুপস যারা আছে, মেনি স্টেক হোল্ডার্স যারা আছে, তাদের একটা প্রেশার আছে, সেটা আমরা হয়তো টের পাই না, যেহেতু পলিটিক্যাল প্রেশারগুলো চোখে দেখা যায়, এইসব প্রেশারগুলো চোখে দেখা যায় না। এরা নিচ থেকে প্রেশারটা আসে নিচে, যেটা উপরে সারফেসে আসে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। মাসুম ভাই, যিনি গভর্নর হয়েছেন, প্রশ্নটা করে দিই, তিনি তো আসলে দীর্ঘদিনের অভিজ্ঞ অর্থনীতিবিদ বাংলাদেশের জন্য। তিনি অর্থনীতির অলিগলি কোথায় সমস্যা সবকিছু তিনি জানেন, তারপরেও তার সময় লাগছে না। তারপর একটা জিনিস আপনি যদি দেখেন, 90s আপনি যদি সাউথ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই ইকোনমিক্যাল ক্রাইসিসের সিচুয়েশনের মধ্য দিয়ে তারাও কিন্তু মার্জারের পজিশনে আসছিল। উনি যেই পয়েন্টটা রেজ করলো যে ফ্রেমওয়ার্কের ব্যাপার, যেমন ধর আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, এই 2023তেও যে অ্যামেন্ডমেন্ট আসছে সেটাও কিন্তু
একেবারে ব্যাংক লুট করার জন্য সুবিধা করে দেওয়ার জন্য। তাহলে আমার কাছে যেটা মনে হয়েছিল যে প্রথমেই এই ফ্রেমওয়ার্কটাকে আপনাকে একেবারে স্ট্রিক্ট একটা জায়গায়, পজিটিভ ভালো একটা জায়গায় ঠিক করে আনা উচিত ছিল, যেই জিনিসটা এখন পর্যন্ত আমরা দেখছি না। এখন সেইটা আপনি অর্ডিন্যান্সের মাধ্যমেই করেন হোয়াট এভার, এবং ওইটা করে আপনাকে এক্সিকিউশন দেখিয়ে যেতে হবে। সফলতাটা দেখিয়ে যেতে হবে। যদি না দিয়ে উদাহরণ যান তৈরি করে তাহলে দেখাতে পলিটিক্যাল হবে। গভর্নমেন্ট এসে কিন্তু আপনার কি সেই follow করবে আইন তাহলে? ফলো করবে না। তাহলে আপনাকে আমার মনে হয় যে বেস যেইটা, যে আপনার যেই মাধ্যমে আমাদের চলে, বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1972 এর পরে, এখন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, এই দুটোকে বেস ধরে আমার যে উইলফুল ডিফল্টার যেটা ঢুকালেন আপনি এই যে মার্জার কিন্তু আমাদের স্পেসিফিক আইনে আমরা ওই কোম্পানি অ্যাক্ট 1994 এর যে আমাদের 228, 229-এ যে মেইন একটা কনসেপ্ট আছে যে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমানোর জন্য এবং ফিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা মার্জারে, যেটা উনি রাইটলি পয়েন্ট আউট করেছে, সেই জন্য মার্জারে যায় দুটো কোম্পানি। কিন্তু সিচুয়েশন বেস আপনি যদি ওই ফ্রেমওয়ার্কটাকে ওইভাবে করেন এবং সিচুয়েশনই আপনাকে লিড করছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন উইদাউট মার্জার, তখন আপনাকে অবশ্যই মার্জার, তখন ব্যাংকই ইন্টারনালি তারা কমিউনিকেট করবে এবং দেন তারা মার্জার, এবং তখন এইটাকে ফ্যাসিলিটেট করবে রেগুলেটরি বডি, বাংলাদেশ ব্যাংক করবে বা ফাইন্যান্স মিনিস্ট্রি, এইটাকে ফ্যাসিলিটেট করবে। যতটুকু সময় হাতে রয়েছে তার মধ্যে আমরা কিছু সফল উদাহরণ দেখতে চাই, যেগুলো পরের গভর্নমেন্ট এটা হওয়া উচিত, কারণ আদারওয়াইজ এটা তাহলে তো এই কি পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করতে পারবে না এবং একটা ডিজাস্টার হবে। মানে সংস্কারের সফলতা আমরা এই দেখতে চাই। সরকারের আমলে আমরা দেখে যেতে চাই। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে বাকি আলাপগুলো করতে পারবো। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আমরা আবার ফিরে এলাম এখন প্রকাশে। এনামুল হক স্যার, আমাদের আলাপের শুরুর দিকে অর্থ পাচারের প্রসঙ্গটা বারবার আসছিল, সেটা ধরে একটু আলাপটা করতে চাই। শ্বেতপত্র যে কমিটি হয়েছিল, সেই কমিটির অন্যতম সদস্য আপনি। সেখানে আপনারা বলেছেন যে 28 উপায়ে দুর্নীতি হয়েছে, 15 বছরে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এই তথ্যগুলো আপনাদের প্রতিবেদন এসেছে। শ্বেতপত্রের বিষয়ে সরকারের রেসপন্স নিয়ে আপনার মন্তব্য শুনবো, এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে দুদক আজকে যারা জানালো বিদেশে ল ফার্ম আসলে হায়ার করা হচ্ছে, তার মাধ্যমে উদ্ধার করা হবে। উপদেষ্টা বলেছেন, গভর্নর বলেছেন এই বিষয়গুলো। বিদেশি ল ফার্মগুলো তো আসলে আমরা দেখি যে এই ধরনের অর্থ পাচার কেসের সাথে দুইভাবে যুক্ত থাকে, মানে পক্ষেও যুক্ত থাকে, বিপক্ষেও যুক্ত থাকে। এতে করে সফল হওয়ার আশা কতটা দেখেন পাচারের টাকা ফেরত? প্রথম যদি বলি যে শ্বেতপত্র থেকে, যেটা আমাদের শ্বেতপত্র এমন একটা কমিটি ছিল, এটার রিপোর্ট বাইন্ডিং না গভর্নমেন্টের কাছে। সুতরাং মাথায় হচ্ছে যে আমরা তৈরি করছি, আমরা প্রকাশ করেছি এই অর্থে যে মানুষ জানলো ঘটনাটা, এবং এর পরে যদি ইফ আই ফলো ইট আপ, বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে, দুদকের স্টেপ থেকে শুরু করে যদি পরিবর্তন এসছে, সরাসরি আমাদের ওখান থেকে আসে না, বাট দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। আপনি যেটা বললেন যে ল ফার্ম নিয়োগ করা, ল ফার্মগুলো কাজ করবে দুভাবে। একটা হলো আপনি ফি দিয়ে করেন, আরেকটা হচ্ছে আপনি কেন করছেন, এদের পেছনে যদি না যান ভবিষ্যতে আরও পাচার হবে। তো সেই পাচার বন্ধ করতে গেলে আপনি তার পেছনে যাবেন। আপনি যে টাকা পাবেন, আনতে পারবেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু তাদেরকে শান্তিতে ঘুমাতে দেবেন না, এটা হচ্ছে আপনার কাজ। সেই জন্য অনেক সময় কি করে, আমার আমেরিকাতে কি করে, তারা ল ফার্মকে বলে যে তুমি যদি টাকা উদ্ধার করো, ওটার পার্সেন্টেজ এত পার্সেন্টেজ তোমার, আমি কোনো খরচই করব না। তো দ্যাট ইজ অলসো এ স্ট্র্যাটেজি। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি টাকা নিয়ে বিদেশে গিয়ে আরামে থাকতে পারবেন না। সেই ব্যবস্থাতে যদি আমি ল ফার্ম তৈরি করি, টাকা ফেরত আনাটা ইজ নট অ্যাজ ইজি অ্যাজ উই থিঙ্ক, কিন্তু সেটা হলে আমার ন্যাশনাল কোনো কস্ট নাই। তুমি টাকা যেটা হয় যে আসলে এটা ছাড়া তো আর বিকল্প কোনো উপায় কি আদৌ রয়েছে? বিদেশ থেকে টাকা উদ্ধারের ল ফার্ম হায়ার করা ছাড়া তো আসলে বিকল্প। এবং সেখানে আমি টাকা পাঠাবো না, আমি বলবো তুমি উদ্ধার করে তুমি একটা পার্সেন্টেজ নিয়ে নাও, তাহলে আমার কোনো লস নাই, কারণ এটা লস হয়ে গেছে। কিন্তু তাদেরকে যা উদ্ধার হয় সেটাই আমার লাভ। এবং শুধু তাই না, এই যে উদ্ধার হলো, এই উদ্ধারের ভয়ে ভবিষ্যতে কেউ এ কাজ করবে না। সুতরাং স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা। ফারুক ভাই যেহেতু মাথা নাড়ছিলেন, মানে বুঝতে পারলাম বিদেশ থেকে টাকা উদ্ধারের জন্য ল ফার্ম ভাড়া করা ছাড়া, হায়ার করা ছাড়া আর কোনো উপায় নেই। G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো না, এইটা আপনি যেটা বলছেন আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে ল ফার্ম নিয়োগ করেন আপনি। আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখি। যেসব দেশে টাকা পাচার হয়েছে, হ্যাঁ, যারা নিজেদেরকে সভ্য দেশ বলে, যারা আমাদেরকে নানান ওয়াজ নসিহত করে, আমাদেরকে ভালো পরামর্শ দেয়,
তারা জানে ইল গটেন মানে যেটা আমার দেশ থেকে যায়, তারা খুব ভালো করে জানে বাংলাদেশ থেকে যারা নিয়ে যাচ্ছে তারা কোনোভাবে এটা বৈধ পথে নিয়ে যাচ্ছে না, তারা এটাকে বাধা দেওয়ারও চেষ্টা করে না। এখানে তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। তারা একদিকে আমাদেরকে নসিহত করে আমাদের এই সুশাসন ইত্যাদি নিয়ে, আবার তাদের দেশে যখন আমাদের ৫,০০০ টাকা যায় তারা এটাকে সাদরে গ্রহণ করে। ওরা বলে তারা হেল্পও করবে না যে এই টাকাটা ফেরত দিয়ে। ফারুক ভাই, ওরা তো বলে যে আমার দেশের ল তো ভায়োলেট হচ্ছে না, তাহলে আমি কেন বাধা? সেই কথা বলছে, কিন্তু আপনি যদি স্পিরিট অফ দেয়ার এই জিনিসটা যান, তাহলে কি আপনি ল দিয়ে সব কিছু হবে? এর ভিতরে একটা স্পিরিট যে আছে, এই স্পিরিটটা তারা জানে। হ্যাঁ, লতে তাকে অ্যালাউ করছে, কিন্তু কথা হচ্ছে তারা যে জানে যে আমাদের দেশ থেকে টাকাটা অবৈধভাবে নিয়ে গেছে, তাই তখন আর ল আঁকড়ে ধরে যদি বসে থাকে, আমি ধরে নেব ডাবল স্ট্যান্ডার্ডের লোক। ফারুক ভাই, একটা যুক্ত করতে চাই, আমাদের দেশ থেকে যারা অর্থ পাচার করছে, দুদক আজকে যেগুলো জানিয়েছে, গোল্ডেন ভিসায় দুবাইতে 450 ব্যক্তি সম্পদের পাহাড় তৈরি করেছেন। এইসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে 70 জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তাদের আয়কর নথি এনবিআর এর কাছে পাঠানো হয়েছে। এখন বিদেশে চলে গেলে তো আমরা প্রক্রিয়াটা শুনলাম স্যারের কাছে কিছুটা, দেশে যদি তাদের সম্পদ থাকে যারা অর্থ পাচার করেছেন, সেটি জব্দ করে বা মানে তাদের সেই অর্থ উদ্ধারের প্রক্রিয়াটা কতটা মানে সময় সাপেক্ষ বা আদৌ সম্ভব কিনা? কারণ ব্যাংকে খেলাপি তো আমরা দেখি, মর্টগেজ যেগুলো রাখা হয় সেগুলো যখন ব্যাংক উদ্ধার করতে যায় ব্যাপক সময় সাপেক্ষ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এটা খুবই কঠিন কাজ। ওই যে এটা ইয়েও কিন্তু গভর্নর সাহেবকে একটা বলেছিলেন যে আমরা আনতে পারবো, এরকম পুরোপুরি হয়তো সম্ভব হবে না, কিন্তু ভবিষ্যতের প্রবণতা বন্ধ করতে, ভবিষ্যতের রাস্তা বন্ধ করা, এবং ওই যে তাদেরকে ওখানে অলওয়েজ টু কিপ অন দেয়ার টোজ, তাদেরকে সবসময় তটস্থ রাখা, ভয়ে রাখা, যে কোনো সময় যা হতে পারে। এইটা হলে এখান থেকে লোকজনের যাওয়াটা, এটা লোকজন নিরুৎসাহিত হবে। এটা হচ্ছে বিষয়। 2 নম্বর কথা হচ্ছে ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটা অলমোস্ট চ্যালেঞ্জিং একটা কাজ। এটা সম্ভব দেশেও, আইনে তো আছে, আমার অর্থ পাচার আইনে কিন্তু আছে, আপনি দেশের এবং বিদেশের সম্পদ আপনি বাজেয়াপ্ত করতে পারবেন, এগুলো আইনে সবই আছে। কিন্তু কথা সে আইনটা প্রয়োগ করা যাবে কিনা, এটা হচ্ছে সেটা একটু শুনি ব্যারিস্টার। দেশেই করা যায় না, আপনি বিদেশে কিভাবে করবেন? এখন যেমন ধরেন প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে ঘটনা ঘটেছে কিনা। যদি ধরেন ব্যাংকিং চ্যানেলে হয়, বিএফআইইউ, সিআইডি অথবা দুদক, তাদেরকে প্রপার ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন যে রিপোর্ট দিয়ে এফআইআর করতে হবে, তারপরে সেই মামলা একটা কনভিকশন আসতে হবে। যদি কনভিকশন হয় তাহলে আপনার আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 আইন আছে, সেটা দিয়ে আপনি ওই রিকোয়েস্ট পাঠাবেন সেই কনসার্ন দেশে, এবং সেটা একটা প্রপার চ্যানেলে আপনার কনভিকশন থাকতে হবে। এখন ওই যে আপনি ইন্টারন্যাশনাল ল ফার্ম ইনভলভ করলেন, সেখানে এই ইন্টারন্যাশনাল ল ফার্ম যে এনগেজ হবে, দেখা যাবে তাদেরকে এই ফান্ড কে দিবে। এখানে আবার লিটিগেশনের কিছু ফান্ড প্রোভাইডার থাকে, তো তারা আগে অ্যাসেস করে দেখবে যে আসলে কি এটা পার্সেন্টেজ কিরকম চান্সেস উইন করা, উদ্ধার হলে আমাদের জন্য পার্সেন্টেজ রাইট, এবং সেইটা আপনাকে কিন্তু এই মানে ডোমেস্টিক্যালি কিন্তু টোটাল সাপোর্টটা দিতে হবে, তাদেরকে টোটাল ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে, এবং লিগেল এখানকার যে কোর্ট থেকে কনভিকশন মেকশিওর করে দিতে হবে। আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু ওরাও ওখানে সাকসেসফুল হবে না। তাহলে আপনার ইকোসিস্টেম যেটা আমাদের দেশে বর্তমানে যে প্রথমত হচ্ছে আমাদের দেশ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রমাণাদি প্রপারলি এগুলো তখন দিতে হবে ওদের, রাইট, এবং ডাটা, এবং সাথে সাথে লিগেল যে আমাদের ইকোসিস্টেম থেকে, জুডিশিয়ারি থেকে সেই রকম কনভিকশন ইনশিওর থাকতে হবে। আদারওয়াইজ আপনি ওই দেশে এক্সিকিউট করতে গেলে ওই কোর্টও তো আপনাকে যেতে হবে, ওই ল ফার্ম তো যাবে কোর্টে মামলা করবে, মামলা করে তো ওই অ্যাকাউন্ট ফ্রিজ করবে বা প্রপার্টি ফ্রিজ করবে বা হোয়াট এভার ফ্রিজ করবে, এবং এই কনভিকশনটা বা এই জাজমেন্টটা ওখানে এক্সিকিউট করবে। তাহলে এখানে তো কিছু একটা লাগবে, যে আপনি তাকে গিলটি বলবেন কখন, আনলেস প্রুভেন। তাহলে তার এগেনস্টে যদি প্রুভ না হওয়ার আগে পর্যন্ত তো এটা এলিগেশন, তো এলিগেশন দিয়ে তো আর আপনি কোথাও যে ওই সিকিউর করে কোনো কিছু আনতে পারবেন। এটা বিদেশের প্রক্রিয়াটা শুনলাম, দেশেরটা শুনবো। ফারুক ভাই বলছিলেন খুব কঠিন দেশেরটা হলো যে স্পেশালি আমাদের যে কোনো একটা অর্ডার এগেনস্টে চলে যায় হাইকোর্টে যে আবার ওইটা অ্যাপেলেট ডিভিশন হয়, অ্যাপেলেট ডিভিশনে আবার দেখা যায় সিপির পরে রিভিউ হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটা একটা লেংদি প্রসেস। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের অ্যারাউন্ড 40 লাখ কেসেস পেন্ডিং, তো এই যে ইকোসিস্টেমটা, সেখানে যদি এই ধরনের কেসগুলি আপনি স্পেশালি এবং কুইক ডিসপোজালের তাহলে একটা ব্যবস্থা করতে। আরেকটা বিষয় একটু মন্তব্য জানবো ঝটপট, সেটা হচ্ছে আমরা জানি যে অর্থ পাচার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার যে সাকিব আল হাসান, তার তথ্য চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। মানে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে যেসব অর্থ বেহাত হয়ে গেছে সেগুলো কিভাবে উদ্ধার হতে পারে ব্যারিস্টার মাসুদ? না, এখন এইখানে দেখতে হবে যে আপনার প্রপার ইনভেস্টিগেশন হয়েছে কিনা। যদি ইনভেস্টিগেশন হয়, তারপরে যেটা করা হয় যে
এই যাদের অ্যাগেনস্টে ধরেন ফাইন ইম্পোজ করা হয়, ইম্পোজ করা হলে সেটা যদি সার্টিফিকেট মামলা করা হয় পিডিআরের, সার্টিফিকেট মামলা করলে সেই সার্টিফিকেট মামলার মাধ্যমে উদ্ধার করা হয়। কিন্তু ওই যেই প্যারামিটারে এবং যেই প্রপোর্শনালিটি, যেই অফেন্সের সেই অফেন্স অনুযায়ী যদি প্রপোর্শনালিটি হয়, তাহলে সেই প্রপোর্শনালিটি যদি না হয় তখন এটা তারা জুডিশিয়ারিতে আসে। প্রশ্নটা হচ্ছে অন্য জিনিসের তো আসলে ট্রেস আউট থাকে, বিদেশে সম্পদ করেছে কেউ, টাকা রেখেছে কেউ, দেশে কোনো সম্পদ রেখেছে, কিন্তু শেয়ার তো বিক্রি করে চলে গিয়েছে না, এটাকে ওইটা তো আপনার তো আছে, তার তো ওই পোর্টফোলিও, সেখানে তো ডাটা আছে। কিন্তু যেটা ফাইনটা ইম্পোজ করা হচ্ছে সেই ইম্পোজটা যদি প্রপোর্শনালিটি না হয়, তাহলে দেখা যায় যে হাইকোর্টে আসে আমাদের জুডিশিয়াল রিভিউতে, তখন এটা আবার এই হাইকোর্টের স্টে হয়, আবার শুনানি হয়, আবার অ্যাপিলেট ডিভিশন যায়, তারপর এই যে এখানেও একটা লেংথি একটা প্রসেস হয়। না, এই আপনি ওই কথাটা আপনি তুলে দিলেন যে শেয়ার কেলেঙ্কারির বিষয় কিংবা কারসাজি করে সাকিব আল হাসান একজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, কিন্তু 2010 সালে যখন খন্দর ইব্রাহিম খালেদের নেতৃত্বে যে কমিশন হয়েছিল, তারা যে রিপোর্ট দিয়েছিল, সেখানে যাদেরকে তাদেরকে এলিগেশন আনা হয়েছিল যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এখনো একই সাথে একই ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? শুধু একজনের বিরুদ্ধে সেটা নেওয়া হয়েছে, এই এখন পর্যন্ত সেইটাই হাইকোর্টে পেন্ডিং কেস। আমি ওই মামলাতেও লয়ার ছিলাম। সুতরাং আপনি দেখেন, মানে অনেকগুলো কাছে এই যে বলছে যে আমার ব্যাংকিং ক্যারিয়ারে আমি তো কখনোই দেখিনি এই দেশের মধ্যে সম্পদ আমি জব্দ করে কিংবা বিক্রি করে যে আমি আদায় করতে পেরেছি, আমার হাতে খুবই হাতে গোনা। দীর্ঘদিনের ব্যাংকারি দেশের হতাশা প্রকাশ করছেন, সেখানে আমরা কতটুকু আশাবাদী হব? স্যারের কাছে আসতে যাই, স্যার, মানে অর্থ পাচার যখন হয়, কেউ তো পকেটে করে ডলার নিয়ে যায় না, এটা তো কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমেই হয়, তাদের কোনো জবাবদিহিতার জায়গা তো স্যার না, আমার কাছে মনে হচ্ছে না যেভাবে আমরা ভাবছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে গেছে, এটাও না। অনেকটা মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কেউ না কেউ তো জড়িত থাকে, মানে ওভার ইনভয়েসিং, আন্ডার নট নেসেসারিলি, এটা একটা ভুল ধারণা। এটা একটা ভুল ধারণা। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জড়িত না, মানে নানা রুটে আমরা দেখাতে পারবো টাকা চলে গেছে, এবং এটা প্রমাণ করা, যেটা ব্যারিস্টার সাহেব বললেন, অলমোস্ট ইম্পসিবল। কারণ আমার দেশে কনভিকশন আনতে হবে, এবং আমরা যদি ট্রেস করি তাহলে দেখব যে দুবাই থেকে টাকা সিঙ্গাপুরে চলে গেছে, টাকা বাংলাদেশে আসেই নেই, আর বাংলাদেশের ব্যাংক থেকে টাকা তুলে ওই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে মানুষের বাড়িতে। সো হাউ ডু ইউ কানেক্ট দিস টু? অতএব যেভাবে আমরা মনে করছি, সেজন্য আমার ধারণা আলটিমেটলি কনভিকশন হবে না, কিন্তু টু পুশ দেম যে তোমরা আরামে থাকবা না, দ্যাট শুড বি দিস গাইডিং স্ট্র্যাটেজি, যে তুমি টাকা নিচ্ছ, আমরা তোমাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকবো। এবং সেটা শুধু যে লিগ্যাল উদ্দেশ্য যে টাকা উদ্ধার করা তা না, উদ্দেশ্য হচ্ছে তুমি থাকো ভয়ে। এই যে ভয়ে থাকা, দ্যাট ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি। কারণ আমরা এই টাকা আনার চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ভবিষ্যতে আরও লোক টাকা নেওয়ার জন্য বসে আছে এদেশে, তারা যেন সেই সাহসটা না করে, সেটা হওয়া উচিত চিন্তাটা। তা যদি না করতে না পারি, তাহলে এই কাণ্ড আবার ঘটবে। হ্যাঁ, এবং ভাই তো হতাশা প্রকাশ করছে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জড়িত থাকা কিংবা ইনভলভমেন্টের কথা যেটা বললেন, আমরা তো ভাই আমরা দেখেছি যে আমি বলছি না যে এটা এখন ইস্যুটা কোথায়। ইস্যুটা হচ্ছে যে আপনার কিভাবে যায়। আমি জানি ম্যাক্সিমাম যায় হচ্ছে ওভার ইনভয়েস এবং আন্ডার, এটা ব্যাংকের কেউ জানেন না। না, আমি সেখানে যাচ্ছি। আমি সেটা হচ্ছে এখন এটা সব ব্যাংকের মাধ্যমে হয় না। যেসব ব্যাংকগুলো সুশাসিত ব্যাংক, তাদের মধ্যে এটা সম্ভব না, বিকজ তারা প্রাইসটা করে, ভেরিফাই করে, ইন্টারন্যাশনাল প্রাইস চেক করে। সুতরাং হ্যাঁ, কিছু কিছু ব্যাংকের মধ্যে গেছে যারা সত্যিকার অর্থে আইন ভায়োলেট করেছে, সুশাসন নাই, তারা বিভিন্ন প্রেশারে করেছে, তাদের মালিক পক্ষের প্রেশারে করেছে, সেগুলোকে আপনি 100 বার আমি তাদেরকে আওতায় আনা যায়, এবং সম্ভব এটা, কারণ তারা যাচাই করে না। কেন এই জন্যই তো ব্যাংক কেনাটাও একটা বিজনেস। হ্যাঁ, কেন আপনি 5টা ব্যাংক নিয়েছিলেন? কারণ আপনি জানেন যে এই ব্যাংকগুলোকে, এবং শুধু ইসলামী ব্যাংকগুলো কেন, কারণ ওখানে লুটপাটের সুযোগ বেশি, বিকজ ওখানে 90% মধ্যে লোন দিতে পারেন, যেখানে 100% উপরে লোন দিয়েছে। সুতরাং ওইটা সম্ভব। অন্যান্য ব্যাংকে তো আপনি 82% বেশি দিতে পারছেন না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো বিষয়, এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের লোকজন জড়িত, অবশ্যই জড়িত, এবং কোনো সব ব্যাংকের না, কিছু কিছু ব্যাংকে জড়িত, তাদেরকে সত্যিকার অর্থে আপনি আইনের আওতায় আনতে পারেন। সুতরাং সেই পদক্ষেপগুলো নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে দেখবো। আজকে সময় শেষ, হ্যাঁ আশা করি, দেখার অবশ্যই প্রত্যাশা রইল। শেষ করতে হচ্ছে আজকে। দর্শক, শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।